তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। ইয়াসিনের এক কথা, জান্নাতের মার হেফাজত থেকে জান্নাতকে উদ্ধার করে ইয়াসিনের হাতে করে নিতে হবে। বেশ ভালো কথা, ইয়াসিনের হাতে তুলে দিতে হবে, কিন্তু আমাদের বুঝতে হবে এটা কি ইয়াসিন জান্নাতের প্রতি ভালোবাসা থেকে মুখ মৌছে, নাকি তার পিছনে অন্য কোনো উদ্দেশ্য? এই কথা চুপ করে আছো কেন? সব খুলে দাও, সবাই শুনুক। কব, আজকে আমি সব কব। আমার সোয়াল, ও দুটো বিয়ে করেছে। ওই বাবু, আমি এতদিন করতে পারিনি, আমি সব জানি, আমি সব তথ্য আমার কাছে আসতে পারিনি। তো আমি বুঝেছি আমার সোয়াল দুটো বিয়ে করেছে, আগের বউরে তালাক দিছে কি দিইনি আমি জানি না। আর এই যে বাড়িতে মানে বাইর করে দিছে, কি কারণে জানো? ওই ছোট বউরা নিয়ে বাড়ির মধ্যে থাকবে, এই জন্য আমার বাড়ির মধ্যে উঠতে দিচ্ছে না। আচ্ছা মোতালেব ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করি, ইয়াসিন যে আরেকটি বিয়ে করেছে, তার আগের স্ত্রীকে তালাক দিয়েছে কি দেয়নি, এই বিষয়গুলো মানে তুমি কি জানো? বা তার এই বিয়ের পক্ষে তোমার কাছে কোনো স্বীকৃতিমূলক কাগজপত্র বা অন্য কোনো কিছু? কাবিন নামা না, ওই রকম কিছু আমার কাছে নেই। তো এক জায়গায় আমি শুনেছি যে ওই রকম একটা কিছু করেছে। শোনা কথায় তো এখানে কোনো কাজ হবে না, যেহেতু তুমি নিজেই নিশ্চিত নও যে সে বিয়ে করেছো, কাজে এটা নিয়ে আমরা এখানে কথা নেব, ঠিক আছে? বাবু তুমি কিছু বল। আমি কি করব? আমি এই গ্রামের মানুষ, কিন্তু আমি তো এই গ্রামে থাকি না। পুরো বাংলাদেশই তো আমার দেশ, আমার গ্রাম। কিন্তু আমি একটা জিনিস চাই, যে গ্রামে শান্তি থাক, শান্তি ফিরে আসুক। আমি তো সিদ্ধান্ত দিতে পারি না, পারি না। তুমি দিতে বলো অজিমদার। আমি আর কি করব? আমার তো একটাই ন্যায্য দাবি, ওর বাড়ি ও ফিরে যাবে। এর কার কি কথা আছে, কার কি করার আছে? একদম ঠিক কথা বলেছে। তাহলে গ্রামবাসী অজিতদার কথা সূত্র ধরে আমি বলতে চাই যে আর দেরি না করে চলুন আমরা সবাই মিলে একযোগে আমাদের মোতালেব ভাইকে তার বাড়িতে পুরস্কার করবে। রাহেন, আমার বাপরে আমার বাড়িতে উঠানোর সিদ্ধান্ত কি জানাচ্ছে? হ্যাঁ, এটা বাস চলার ব্যাপার। আমার বাড়িতে কিনা ওঠে না উঠবে, এই ব্যাপারে সিদ্ধান্ত নেবো আমি। এই তোর বাড়ি মানে? তোর কিসের বাড়ি? হ্যাঁ, আমি তো মুখ দিয়ে কথা কব না আব্বা। কথা কবে আসছে কাগজ, দলিল। দলিল কার নামে সেটা সবাই দেখবে। দলিল মানে? এই তোর নামে দলিল হয় কি করে? আমি এ উত্তর এনে দেব না, এই বটতলায় আমি দলিল নিয়ে হাজির হব না। উকিল উকিল আইন এইটা কথা কবে? কোর্টের তো একজন উকিল নিয়ে আমার কাছে হাজির হলি আমি তার সামনে দলিল করবো, তখন বুঝা যাবে কার নামে এই বাড়িটা। হ্যাঁ, তার আগে আমার একটাই কথা, কেউ জানে কোন রকম রাতের বেলা আমার বাপরে আমার বাড়ির মধ্যে ঠেলে ঢুকানোর চেষ্টা না করে, আমি কিন্তু ঢুকতে দেব না। কথাটা কয়ে গেল। দেখছেন কিসব করলো? দলিল কাগজপত্র কিসব করলো দেখছেন? গোলাম মোস্তফা সূত্র গুরুকে পরে চুপ করে দেয়। কিসে চুপ করে থাক? আমি মোতালেব বাইরে নিয়ে যাই, বাড়িতে ঢুকাই দিয়া। এই মোতালেব ভাই চলেন।
আমি আপনার বাড়িতে ঢুকাই দিয়ে আসতেছি আসেন কবে নামাজ এটা অবিচার, এগুলো সহ্য হবে না। আর একবার ফিরাইয়া দাও, আর একবার ফিরাইয়া দাও, জোনাক মাখা মাটির উঠানে খান। ওরে আর একবার ফিরাইয়া দাও, রাঙ্গায়াউসের গরম ভাত, জারি সারি গান। আসেন আসেন যান, আপনি আপনার ঘরে যান, যান আপনি যান, আমি তো আছি হেনে, আপনি যান, কোনো ভয় নাই, যান। বাপের ঘরে ঢুকবেন দিলি না, আমার পাগল সব। তুমি বাড়ির মধ্যে ঢুকেছো কিসের জন্য? আমার জান্নাত কি? জান্নাতে কোনো জানেন না, জান্নাতকে জানো না? তোমার বাড়ির মধ্যে ঢুকার সাহস দিল কিটা? আমার বাড়ি আমাকে পারো পারো কলম ইয়াসিন, পারো এই ইয়াসিন, পারো। এই ইয়াসিন, আমার কথা শুন, আমার কথা শুন, আমার কথা শুন, এদিকে। কিসের কথা? আমার আর কোনো কথা বোঝাতে হবে না। তোর বাপে ও, বিচার, আরে বিচারের সিদ্ধান্ত হয়েছে আমার বাপরে ঢুকাতে হবে। এই সব সালিশ বিচার আমি কিচ্ছু মানে না। আচ্ছা আমার কথাটা শুনিস নাকি? কিসের কথা শোনো? কথাটা শোন, কথাটা শোনে, আমার শোনে। তোর বাপে থাকবে দে, এটা তোর আমার বুঝা আপনি দাঁড়ায় কি করতেছেন? যান ঘরে যান, আপনি যান, আপনি যান, আমি আছি, যান। সেটা আরে এদিকে শোন। আরে বাবা রে, তুই আমার এদিকে আয়। কি? তুই আমার কথাটা শোন, আমার বুঝাতে আসবা। শোন। তোর বাপের হেনে রাখলি পরে তোর কত উপকার হবে তুই জানিস? আমি তোরে নিয়ে 4 জায়গায় বড় করে কত আমার ইয়াসিন সাওয়ালটা খারাপ না, তুই আমার সাথে চল এখন। জান্নাতের ব্যাপার ছাড়া আমি পারলাম তো তোমার কোনো আমার সাথে চল। আসসালামু আলাইকুম সিরাজুল ইসলাম সাহেব, ভালো আছেন তো আপনি? মানে আমি আপনার কাছে যখনই আসি চেষ্টা করি যে আপনার সাথে কিছু কথা বলি, তখনই আপনি আমাকে প্রত্যাখ্যান করেন কেন? যদি আমার চেয়ারম্যান তিলেখাজা কোম্পানির চেয়ারম্যান, আমি তার অফিসে জব করি, এটা ঠিক, কিন্তু তাই বলে আমি তো তার মতো না। তার ডিপার্টমেন্ট একটা, আমার ডিপার্টমেন্ট একটা। আমি শিল্প সংস্কৃতির মানুষ, আমি নাটক লিখি, কবিতা লিখি, বিজ্ঞাপনের কাজ করি। তাহলে আপনারা যখন আমাকে প্রত্যাখ্যান করেন না, তখন আমার বুকে না বিধের, আমি তো অপমানিত বোধ করি। সেজন্যই তো আমি অবাক হই যে তিলেখাজা কোম্পানির চেয়ারম্যান যে প্রতিনিয়ত আমার কাছে এসে আমার জুতো পেটা খেয়ে এখান থেকে ভেগেছে, তারপরও সে লাজ লজ্জাহীন ভাবে আবার আমার কাছে ছুটে আসে। এইরকম একটি মানে নির্লজ্জ চেয়ারম্যানের অধীনে আপনি কিভাবে চাকরি করেন? আপনার এত মান সম্মান অপমান বোধ থাকার পর? আপনারা তো জানেনই যে আপনাদের দুজনকে নিয়ে আমি যে উপন্যাসটা লিখছি, এখনো লিখে চলেছি। থামিয়ে দিন, আপনি এখনই আপনার এই উপন্যাস লেখা থামিয়ে দিন। ও মা, এটা কি বলেন? ঠিকই বলছি, আপনি কোন অবস্থাতে আমার নামের পাশে ওই অপদার্থ দুর্নীতিবাজ তিলেখাজা কোম্পানির চেয়ারম্যানের নাম যাবে না, যেতে পারে না। ঠিক আছে, কিন্তু পদার্থ তো যাবে। আপনি যদি পদার্থ হয়ে থাকেন, সে যদি অপদার্থ হয়, তাহলে পদার্থ আর অপদার্থ দুজনের সম্মিলনটা যদি হয়ে যায়, খারাপ কি? উপন্যাস যদি চলতেই পারে। আমি তো আপনার সম্পর্কে কুৎসা রটনা করছি না, আপনার সম্পর্কে কোনো বাজে কমেন্ট করছি না। যে লোক বাজে, তার সম্পর্কে যদি বাজে কথা উঠবে, আপনি ভালো মানুষ, আপনার সম্পর্কে ভালো কথা বললে আপনি এই অনুমতি দিবেন না যে হ্যাঁ আপনি এটা লিখুন? না, দেব না, কারণ ওই অসভ্য ইতর লোকটির নামের পাশে আমার নাম কোনোভাবেই যেতে পারে না। আমি আপনাকে অনুমতি দিচ্ছি না। আর আপনাকে তো আমি আজকে থেকে না, জি সে আজিজ মার্কেটের আমল থেকে চিনি। জি জি জি। আপনার সম্পর্কে আমি বিজুর কাছে শুনেছি, আরো অনেকের কাছে, অরুণের কাছে শুনে থাকবেন, ওই পথে ওই পত্রের অরুণের কাছে শুনেছি। আপনি সেই তখন থেকে আমার পিছে কিন্তু লেগেছিলেন, হ্যাঁ, নিশ্চয়ই। এখনো লেগে আছে, এখনো লেগে। হ্যাঁ এখনো লেগে আছি। মানে আপনার পিছনে যখন আমি লেগেছিলাম, আপনি তো তখন দোতলায়, আমি তখন একতলায়, আপনার পিছনে 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 আপনার যে তখন
আন্ডারগ্রাউন্ডে অন্ধকার কূপটি। হ্যাঁ হ্যাঁ আন্ডারগ্রাউন্ডে নিচ্ছি, তারপরে একতলায় নিচতলায় উঠেছি। এবং আপনি কি করতেন, কি খেতেন, কিভাবে চলতেন সব জানি কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। তো আমার মনে হয় আপনি অনেক কিছু ভুলে গিয়েছেন অতীতে। না বলে যায়নি, কিছুই আমি বলিনি, আমার সব কিছু মনে আছে। অথচ আমার কাছে মনে হয় যে আপনি বোধহয় অনেক জিনিস ভুলে গেছেন। আপনার যদি সত্যি সবকিছু মনে থাকে তাহলে বলেন তো, আজিজ মার্কেটও আমি আপনাকে একবার দেখিয়েছিলাম আমার জুতোর নাম্বার কত। শুধু আপনার জুতোর নাম্বার দেখাননি, সাথে সাথে আমি আপনাকে এও দেখিয়েছি যে আপনার পেছনে পেছনে ঘুরতে ঘুরতে আমার 4 জোড়া জুতো নষ্ট হয়ে গেছে। তাহলে এবার দেখেই বলেন আমার জুতোর নাম্বার কত। কেন, আপনি কি আমার চেয়ারম্যানের মতো আমাকে জুতো পিঠা ঘুরতে চাচ্ছেন নাকি? এটাই তো নিয়ম। কেন? যে আমার জুতোর নাম্বার দেখে ফেলে সে নাম্বারটা আমি তার কপালে এঁকে দিই জুতো দিয়ে। ও তাই নাকি? তাহলে এটা তো উপন্যাসের জন্য আরো নতুন করে আরেকটা অধ্যায় শুরু হয়ে গেল। তাহলে নাম্বারটা দেখে দিই। আচ্ছা থাক, নাম্বার টাম্বারের দরকার নেই। আপনি যদি নিজে নাই চান যে আপনার আত্মজীবনী কেউ লিখুক, তাহলে আমি অন্যের আত্মজীবনী লিখি, অসুবিধা কি? প্লিজ, বিরক্ত করলাম। চিয়ার্স। চিয়ার্স। আপনি কিন্তু মানুষ হিসেবে খারাপ না। আচ্ছা একটা কথা বলি আমি, সিরাজুল ইসলাম সাহেব, যে মাঝে মাঝে একটু আপনার কাছে আসার সুযোগ করে দিয়েন। মানে যতই অপমান করেন না কেন, অন্তত কাছে একটু যেতে থাকি। অন্তত আমার নিজের লেখাযোগার প্রয়োজনে আমি কিন্তু খারাপ লিখি না। এবং আপনি বিশ্বাস করেন, আপনার এবং ওনাকে নিয়ে যে উপন্যাসটা লিখছি আমি, 2 পথিক, এটা একটা সুপার ডুপার হিট উপন্যাস হবে। এই আগামী বইমেলায় আপনি দেখবেন। কিন্তু মনে করবেন না আপনার চায়ের বিলটা আমি দিয়ে দিচ্ছি। মানে আপনার তো শিল্পীবদ্ধ মানুষ, সবসময় দিয়ে যান। অন্তত আমরা যারা প্রজারা আছি। আপনি কি করে ভাবলেন যে আপনি চায়ের বিল দেবেন আর ওই দোকানদার সেটা নেবে? হ্যাঁ সেটা অবশ্য ঠিক বলেছেন, কারণ আপনার বিচরণ তো চারিদিকে এত বিস্তৃত যে আপনার পাশে যেই চা খাক আর বিস্কিট খাক আর কেক খাক, সব বিল আপনি দেন। কারণ আপনি কি চা, বিস্কিট, কেক এগুলো আবার নতুন করে খেতে চান? না 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 না, আমি এগুলো নতুন করে কিছু খেতে চাই না। তো আপনি চা খেয়েছিলেন, নিশ্চয়ই চিন্তা ভাবনা করছিলেন। আপনাকে একটু ডিস্টার্ব করলাম। অনেক তো হচ্ছে। অনেক করেছি, যে এর জন্য একটু মানে ক্ষমা করে দিন। তাহলে আমি কাউকে করি না, আপনি এখান থেকে বিদায় হন। আচ্ছা ঠিক আছে, আমি আবার ক্ষমা করে দিই, কারণ ক্ষমার সিঁড়ি নাকি অনেক উঁচুতে থাকে। তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। হে চা, তুমি আমাদের দিন ও রাত্রির মানচিত্রের সর্বশেষ শান্তির এলাকা। ম্যাডাম, আপনার এই কবিতা আমার বিশ্বাস ছড়িয়ে যাবে সারা দেশে, জেলায়, উপজেলায়, পাড়ায়, মহল্লায়, অলিতে গলিতে পৌঁছে যাবে। আমরা তো চা প্রেমিক মানুষ, আর আপনাদের যে এই নতুন উদ্যোগ, এটিতে আমি মনে করি আমাদের সারা দেশে এই দোকান ছড়িয়ে যাওয়া উচিত। এবং এমন কবিতা আমার মনে হয় অনেক দিন পরে শুনেছি। হে চা, তুমি আমাদের দিন রাত্রির মানচিত্রের সর্বশেষ শান্তির এলাকা। অসাধারণ। বাহ 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 বাহ, এই যে চা দিয়ে কবিতা, হে চা, একজন আরেকজনকে বলতেই পারে হে চা। মানে আমাদের কবিরা এমন চমৎকার চমৎকার পংক্তি করে দেয়, এক একটা বড় বড় অধ্যায়ে এই কবিতাগুলো কাজে লাগে। হ্যাঁ, আপনার আশেপাশে স্যার যারা রয়েছেন, আপনার পিএস আফরোজা ম্যাডাম আছেন, কবি সহ সবাই অত্যন্ত প্রতিভাবান এবং এত ওন করেন সবাই, আপনার কোম্পানিকে বলার অপেক্ষা রাখে না স্যার। নিশ্চয়ই, কি সুন্দর কবিতা। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। স্যার, আপনাদের এই যে চায়ের চুমুকে বাংলাদেশ, এই যে কার্যক্রমটি, এটিও অভিনব। আমাদের যেমন চ্যানেল ঠন ঠন, অভিনব ঘটনার বিস্ফোরণ। চমৎকার, অভিনব ঘটনার বিস্ফোরণ, ঠন ঠন। জি স্যার। এই যে ঠন ঠন আমাদের কার্যক্রম চালাচ্ছে, প্রচার করছে, লক্ষ লক্ষ মানুষ আমাদের দেখছে। জি স্যার। চুমুকেই বাংলাদেশ, এই চায়ের দোকানের মালিক কিন্তু আপনি। স্যার, আমরা লাইভ করেছিলাম, আপনি ছিলেন লাইভে, 3 মিলিয়ন ছাড়িয়ে গেছে স্যার। এই কার্যক্রম নারীদের দিয়ে দিতে চাই। আপনাদের মতো সারা বাংলাদেশে আপনি যা নেতৃত্ব দেবে এবং নারীরা তাকে সহযোগিতা করবে, সেই নেতৃত্বে আমরা সারা দেশে চায়ের দোকান দিতে চাই। এই যে আপনার খুলনা অঞ্চল, এখানে আমরা 20টা চায়ের দোকান করব,
যোগ্য নারী দরকার, তাই না? জি স্যার। স্যার, ম্যাডাম, এই সুযোগটা আমি নিতে চাই। আমার এলাকায় খুলনায় আমি আপনাদেরকে দিতে চাই সেই সমস্ত নারীদেরকে যারা যার যার অবস্থানে অত্যন্ত পড়াশোনা জানা, এডুকেটেড এবং স্মার্ট স্যার। এবং আমার বিশ্বাস তারা এই উদ্যোগ সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। না, তারা যদি যোগ্য হয়, আপনারা যদি মনে করে তারা যোগ্য, তারা কাজ করবে, কোনো সমস্যা নেই। জি স্যার, আমরা যদি দেখি যে আপনাদের মেয়েরা ভালো কাজ করতেছে, তাদের পারফর্ম ভালো, তাহলে আমরা তাদেরকে নিব। না হলে আমাদের মেয়েরা তো আছেই স্যার, আমরা তাদেরকে দিয়ে কাজ করাবো। নিশ্চয়ই নিশ্চয়ই ম্যাডাম, আমি চাই তাদেরকে সুযোগ দেন। যদি তারা মনে করেন যে যোগ্য, পারবে, তারপরে আপনি তাদেরকে স্থায়ী করুন। জি, ঠিক আছে। স্যার, বাইরে থেকে মানে এই যে এখানে যেসব আলোচনা হইতেছিল, আমি আস্তে আস্তে কিছুটা শুনছি। মানে এই যে আমাদের ঠনঠন ভাই, মানে থুকু জহুরুল ভাই কিন্তু খুবই যোগ্য একটা লোক। মানে এই যে নারীদেরকে সঠিক জায়গায় সঠিক ব্যবহার করা, এটা কিন্তু সর্বপক্ষে সম্ভব না। মানে আমাদের জহুরুল ভাই কিন্তু সব জায়গায় চালছে, খুব সুন্দরভাবে ব্যবহার করে ফেলেন। আমাদের ভাবতে হবে যারা আমাদের সমাজে শুধু পুরুষরা না, স্যার যেমন উদ্যোগ নিয়েছেন নারীদের নিয়ে, আমার এলাকার প্রতি আমার কর্তব্য রয়েছে তাদেরকে কোনোভাবে স্বাবলম্বী করা, কাজে এগিয়ে নিয়ে যাওয়া। না, অবশ্যই সম্মান এবং প্রান্তিক নারীদের ব্যবহার করেন এবং তাদের যোগ্য সম্মান দেন। আমি সেটাই তো বলতেছিলাম আর কি। স্যার, এই যে 20টা স্যার সুন্দরী নারী, সুদর্শনা স্যার, শোনা না, এদের দায়িত্বটা স্যার আমি নিতে চাই স্যার। তাদেরকে স্যার ট্রেন আপ করে মাঠ পর্যায়ে প্রত্যেকটা টি স্টলে স্যার সেট করে দিতে চাই স্যার। না স্যার, না 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 না, সবাই সব কাজ পারে না, সবার সেই যোগ্যতা থাকে না, সেই যোগ্যতা হয় না। এই ক্ষেত্রে দেখা যাবে লন্ডভন্ড হয়ে যাবে, নারীদের অসম্মান হয়ে যাবে। তাই স্যার, আপনি যে আফরোজাকে দায়িত্ব দিচ্ছেন, আফরোজাই দায়িত্বটা পালন করুন স্যার। এটা আপনার যে দায়িত্ব নেবে, মেয়েদের ব্যাপারে এত উৎসাহ কেন বলেন? জি স্যার, আপনি যা হুকুম করবেন স্যার, আমি পালন করব স্যার। ঠনঠন, স্যার, জহুরুল স্যার, জহুরুল সাহেব, আমরা একটু ইন্টারনাল বসবো, একটু যদি প্লিজ। স্যার, একটা কথা বলি স্যার। বলেন বলেন। এই যে স্যার এত দায়িত্ব স্যার আপনি আমারে দিচ্ছেন, আপনার দায়িত্ব স্যার, আমি মনে করেন যে জীবন দেওয়া হইলেও স্যার চেষ্টা করব পুঙ্খানুপুঙ্খভাবে করে যেতে স্যার। স্যার, এর মধ্যে একটা কথা আছে। কি কথা? স্যার, এত কিছুর মধ্যে, এত দায়িত্বের মধ্যে স্যার আমি মডেলিংটা করতে পারবো তো? মডেলিং? বুঝলাম না, চায়ের দোকানের মধ্যে কি মডেলিং থাকে নাকি? হৃদয় সাহেব, আপনার স্ত্রীকে ভালো করে বুঝবা। আচ্ছা, এর মধ্যে তোমার মডেলিংটা ঢুকাইতে হবে কেন? এই যে স্যারের যত কিছু আমি তো মাইন্ডা নিতেছি, এই যে অত্যাচার, এগুলো আমি কেন মাইন্ডা নিতেছি? যা বলতেছে তাই আমি করতেছি। কেন? হ্যাঁ, কারণ একটাই, আমি মডেলিং করবো, আমি মডেল হমু, হয়া সারমু, এই জন্যে। এই মডেলিং করতে করতে না তোমার মাথাটা গেছে, তোমার মাথা থেকে এই মডেলিং এর চিন্তা বাদ দাও। কি ব্যাপার? কি এর শালার পর কই গেল? যাক, আজকে আর ওরে কাটা রাইফেল দিয়া খেদাইতে হয় নাই। এই কাটা রাইফেলের যন্ত্রণা যে আমার কবে যাইবো? তোমার না নিষেধ করছে কাটা রাইফেলের কথা আর কইবা না? হ্যাঁ, মানুষ খারাপ হয় ভালো কথা, এত খারাপ হওয়ার তো দরকার নাই। আর আমি যদি তোর মাইরে ফেলে, তুই এখানে কি করস? তুই এখানে কেন বিকা? তোর তো থাকার কথা থানায়, তুই যা থানায় যা। ও হচ্ছে হনুমানের বংশধর, পূর্বপুরুষ হনুমান ছিল, গাছগাছালিতেই থাকতো, উঁচুতে। তার সঙ্গে যে সাধারণ মানুষের সম্পর্ক, এটি কেমন অসাধারণ। আমি শাশার মতো তোমার এনে খাতি আইছি? তোমার মতো চোর বাটপার ভণ্ড লোকের টাকায় খাবার খাইতে চাই না। খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা, তাই খাই তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।